বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। সিআইডির দেয়া প্রায় ১০,০০০ পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্রটি চূড়ান্ত আইনি পরামর্শের জন্য এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, মিসবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, উপপরিচালক জোবায়ের বিন হুদার নাম রয়েছে। অভিযোগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ করা হয়েছে। দুপুরে মহাখালী টিএনটি মহিলা কলেজ মাঠে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডাক্তার জুবাইদা রহমান তার জীবন সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত করেছেন। এসব ছিন্নমূল পথশিশু শিক্ষার সুযোগ পেয়ে বড় হবে বলেও আশা করেন তিনি। পরে শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর জুবাইদার যে আদর্শ, সে আদর্শ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা, সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের উন্নয়ন করা। এই মহিষী নারীর জীবন আদর্শ অনুসরণ করে আপনারা জীবনে অনেক বড় হবেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি সভাপতি রূপালী হক চৌধুরী। দুপুরে রাজধানী গুলশানে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যের বিপরীতে ২০% রাজস্ব প্রবৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে এনবিআর প্রকৃত করদাতাদের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাজেট ঘাটতি পূরণে অর্থায়নের নতুন উৎস বের করার পরামর্শ দেন তিনি। কর্পোরেট করের প্রস্তাবিত উচ্চ হারে অস্বস্তি প্রকাশ করে ফিকি, তবে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকায় সরকারকে সাধুবাদ জানায় সংগঠনটি। সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেল সেতুর পিলার সংলগ্ন মাটি নয়, বরং নির্মাণ কাজের সময় অতিরিক্ত জমে থাকা মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। প্রকৌশলীদের মতামত নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল নকশা অনুযায়ী এটা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। চলতি বছরের মধ্যে ১৫০ মিটার গেজ বগি দেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো নগরীর বাইরে নিয়ে যেতে ২ থেকে ২.৫ বছর সময় লাগবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আপাতত টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোকে গুরুত্ব দেওয়া হবে। আমি স্বীকার করছি যে সাংবাদিকতা শুধু আপনাদের মধ্যে ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলো সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি ভোটের আগে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালালেও সংসদে গিয়ে নোট অফ ডিসেন্টের দোহাই দিয়ে গণভোটকে খারিজ করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী ২০ জুন খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে স্থানীয় প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে একথা বলেন জামায়াতের সেক্রেটারি। এদিন খুলনার সমাবেশের শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেন মিয়া গোলাম পরোয়ার। সরকার গঠনের পরে ওনারা বলছেন যে না, এই গণভোট বেআইনি, এটা আমরা সংবিধান বিরোধী, এটা এইভাবে হবে না। কোন নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে ৭০% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে ১০টা-১২টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন, 12 ফেব্রুয়ারির গণভোটে ৭০% ভোটার ভোট দিয়ে
বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী মানুষের দৃষ্টি, নেতা কর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23 জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার করা হয়েছে। ভোরে ভুক্তভোগী গৃহকর্মীর মা থানায় মামলা করলে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। গৃহকর্মী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গত বুধবার সোনারাঙ্গা আবাসিক এলাকার ভাড়া বাসায় ওই গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রীর বিরুদ্ধে। এলাকাবাসীর খবরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তুচ্ছ ঘটনার জেরে গৃহকর্মীর ওপর প্রায় নির্যাতন চালাতেন তারা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হলো বোনস ব্যাংক। দুপুরে কলেজের হলরুমে এই বোনস ব্যাংকের উদ্বোধন করেন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে 100 জন মেডিকেল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মানব কঙ্কাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরই সরকারের সবচেয়ে বেশি নির্ভরতা। নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, একটি সফিস্টিকেটেড বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য এসএসএফ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে অতীতের চেয়ে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই দরকার যুগোপযোগী প্রশিক্ষণ। সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। দেশের সেনা, নৌ বিমান, পুলিশ এবং আনসার বাহিনীর মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের বাছাই করে এসএসএফ গঠন করা হয়। এরপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য আপনাদেরকে দেশে দেশে এবং বিদেশে উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেয়া না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোর বিষয়ে কার্যপ্রণালী বিধিতে এখন নেই, তাই নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী সম্মান দেখানো যাবে। জামায়াতের এমপি মুজিবুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে সংসদে এমন রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে এমপিদের বাসভবনে ওভেন ওয়াশিং মেশিন চাওয়া নিয়ে সংসদে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট।
আমাদের কার্যপ্রণালী বিধির হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমানের বক্তব্যের সূত্র ধরে বৃহস্পতিবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তাকে কটাক্ষ করেন বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না, এই ব্যাপারে আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই। পার্থর এমন বক্তব্যের বিরোধিতা করেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। বলেন এটি পয়েন্ট অফ অর্ডারের বিষয় নয়। পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না। একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। স্পিকারের বক্তব্যের পর ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা ব্যারিস্টার পার্থর বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নির্বাচন করে সংসদে এসেছেন তারা কেউ ঋণ খেলাপি নয়। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না, নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কথিত অবৈধ অভিবাসীদের ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর এবার সরব হল জাতিসংঘ। পুশিন সমস্যা সমাধানে বাংলাদেশ ভারত সংলাপের উপর জোর দিয়েছে সংস্থাটি। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক কথা জানিয়েছেন। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় নানামুখী অস্থিরতা। নেতিবাচক আঁচ পড়ে বাংলাদেশ সীমান্তে। বহু মানুষকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বাংলাদেশ ভূখণ্ডে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী দৃঢ় অবস্থানে বিভিন্ন স্থানে ভারতের পুশিন চেষ্টা ব্যর্থ হয়। এমন অবস্থায় ভারত থেকে বের করে দেওয়া নারী শিশুসহ বহু মানুষ আন্তর্জাতিক সীমারেখায় খোলা আকাশের নিচে মানবেতরভাবে অবস্থান করতে বাধ্য হন। বাংলাদেশ ভারত সীমান্তের এসব অসহায় মানুষদের বিষয়ে জাতিসংঘের অবস্থান কি? নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় সংস্থাটির মহাসচিবের মুখপাত্রকে। আমি মনে করি বিষয়টি দুই দেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত, তবে এতে অবশ্যই মানুষের মানবাধিকার এবং মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে ৫,০০০ বাঙালি মুসলিমকে বাংলাদেশে পুশিন করায় উদ্বেগ জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায় ভোটার তালিকা থেকে বাদ দিয়ে কোনো আইনি সুযোগ না রেখেই আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে বাসিন্দাদের বহিষ্কার করে ভারত। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আগামী 5 বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের 500 শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান। জাতীয় সংসদ কার্যালয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি জানান, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, সামরিক ও বেসামরিক পর্যায়ে সফর বিনিময় এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির উদাহরণ দেন হাই কমিশনার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার জন্য ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অতীতের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এই ধরনের মেলা দেশি বিদেশি রপ্তানিকারকদের আরও উৎসাহিত করবে।
বর্তমানে ড্রাগন ফল, আম, আনারস, কাঁঠাল সহ বেশ কিছু ফল বিদেশি রপ্তানি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রপ্তানি বাড়াতে দেশের পাশাপাশি বিদেশেও ফল মেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। এবছর দেশি ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে বলেও তিনি জানান। পাশাপাশি বেশ কিছু ফলের বিকল্প ও ফল থেকে প্রক্রিয়াজাত খাবার তৈরিতে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদা আল মাহমুদ তিতুমির বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ বাড়াতে 5 বছর মেয়াদী কর কাঠামো প্রণয়ন করেছে সরকার। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন খাতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আলোচনা সভায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থ বছরের বাজেট স্বস্তিদায়ক। আলোচকরা বলেন, বাজেট জনকল্যাণমুখী হলেও লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ রয়েছে। লাল ফিতার দৌরাত্ম্য অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন স্থানে যেতে হয় এবং যাওয়ার মাধ্যমে এইখানে অনেক ধরনের ঘুষের বাণিজ্য হয় এবং সেই সমস্ত দিক লক্ষ্য করে এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে তা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু সচেতনতা বিষয়ক ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের উদ্যোগে জাতীয় বাজেটে জ্বালানি খাতে প্রণোদনা ও টেকসই জ্বালানি ভবিষ্যতের ভিত্তি শীর্ষক আলোচনা সভায় এমন মতামত তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা জাতীয় বাজেটে জ্বালানি খাতের জন্য ঘোষিত প্রণোদনা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।